ফিরে এলাম বিরতির পর। আলোচনায় ছিলাম, আলোচনায় থাকবো, তবে যে ইস্যু নিয়ে কথা হচ্ছিল সেই সমস্ত ইস্যু নিয়ে কথা বলবো। মৌনশ্রীর প্রশ্নে ফিরবো প্লিজ। একেবারে দেখতে পাচ্ছি চোপড়া আরিয়াদহ ক্রমাগত এই গণপিটুনির ঘটনাগুলি উঠে আসছে এবং শাসক দলের নেতারা তাবড় তাবড় নেতা বলা যেতে পারে তাদের নাম উঠে আসছে। তাহলে কি বলা যেতে পারে যে গণপিটুনির ওস্তাদ তৃণমূল নেতারা? তাবড় তাবড় নেতা একদমই নয়। যাদের যাদের নাম উঠে এসছে অন্তত আমি 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 উত্তরটা দিচ্ছি। আমি অন্তত মানে ব্যক্তিগতভাবে আমি তাদেরকে চিনি না, এবং তৃণমূলের বহু কর্মী সমর্থক পদাধিকারী দায়িত্বপ্রাপ্ত আমাদের আমরা তো শাহজাহানকেও আমি চিনতাম না সন্দেশখালির আগে। একটু অর্পণদার কথার মধ্যে একটু ইন্টারাপ্ট করব। আমরা শাহজাহানকে মৌনশ্রী, অর্পণদা যেটা বোঝাতে চাইলেন, এটা অর্পণদার বাক্য শব্দ চয়ন বোধহয়। তাবড় তাবড় নেতারা হয়তো আমি চিনি না বা আমার দল চেনে না, ঠিক একইভাবে হামিদুল থেকে শুরু করে মদন মিত্র তারাও কিন্তু বলছেন ছবিতে তারা থাকতেই পারে, ব্যক্তিগতভাবে কিন্তু তারা চেনে না। হ্যাঁ, একদম একদম। আমি সম্পূর্ণটার উত্তরটা দিচ্ছি, আমাকে একটু সময় দিন। সেটা হচ্ছে, প্রথমত আমি যেটা আগেও বলছিলাম যে গণপিটুনি একজন বা দুজন করতে পারেন না। গণপিটুনি মানে এটা জনগণের রোষ, হোয়াট এভার আপনারা যেভাবে সেটাকে ব্যাখ্যা করতে পারেন, কিন্তু আলটিমেটলি ব্যাপারটা বেআইনি। এটার সাথে দলের কোনো সমর্থন নেই। চোপড়ার তৃণমূল বিধায়ক, আমি অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় বলছি দলের পক্ষ থেকে, চোপড়ার তৃণমূল বিধায়ক তিনি ব্যাপারটাকে লঘু করে দেখার চেষ্টা করেছেন। দলগতভাবে আমি বলছি, দলগতভাবে তাকে যা বার্তা দেবার সেটা দেওয়া হয়েছে। এখন তিনি 5 বছরের জন্য নির্বাচিত হয়েছেন 2021 সালে। যদি দল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণও করে, তিনি চোপড়ার বিধায়ক হিসাবেই থাকবেন। বিধায়ককে সরিয়ে দেওয়া সম্ভব নয় দলের পক্ষ থেকে। ফলে আমরা বিশ্বাস করি 2026 সালের বিধানসভা নির্বাচন আসন্নই বলা যেতে পারে। লোকসভা নির্বাচন সম্পন্ন হলো, এরপর বাকিরচক বিধানসভা। পরবর্তীকালে দল যা ব্যবস্থা গ্রহণ করার চোপড়ার মানুষের স্বার্থে তারা নিশ্চিতভাবে ব্যবস্থা গ্রহণ করবেন। ছবির কথা বলছেন, মদন মিত্রের কথার সাথে 100% সহমত। ছবি উঠতেই পারে। এখন কেউ এখান থেকে বেরোলো, আপনাদের এখানে তৃণমূল কংগ্রেসের কোনো মন্ত্রী বা সাংসদের যদি আপনারা সাক্ষাৎকার নেন, তারা যদি এখান থেকে বেরোন, এই আবাসনের যদি কেউ তাদের কাছে এসে তাদের সাথে ছবি তুলতে চান, তারা যদি ছবি তোলেন, এখন ছবি যদি না তোলা হয় সেক্ষেত্রে বলা হবে বিধায়ক সাধারণ মানুষকে, দলীয় কর্মীদের পাত্তা দেন না। ছবি যদি তোলা হয় তাহলে পরবর্তীকালে তারা যদি গিয়ে কোনো অপরাধমূলক ব্যবস্থার সাথে যুক্ত হয়ে পড়েন, সেক্ষেত্রে বিধায়ক বা সাংসদ বা যার সাথে ছবি তার দোষ। এটা হতে পারে না। কোনো নেতার পক্ষে বা যে কোনো মানুষের পক্ষে এটা জানা সম্ভব না যে আমি যার সাথে ছবি তুলছি তিনি পরবর্তীকালে আগামীকাল, আগামী পরশুদিন গিয়ে কি কাজ করতে চলেছেন। আমাদের অনুরোধ থাকবে পুলিশ প্রশাসন অত্যন্ত দ্রুততার সাথে ব্যবস্থা গ্রহণ করুক। কিন্তু তার ভাই এবং তার দল এলাকা কাঁপাচ্ছে, যেটা আমরা শাহজাহানের ক্ষেত্রেও দেখেছিলাম। গ্রেপ্তার হওয়ার পরে তার দলবল এলাকা কাঁপাচ্ছে। তাহলে তৃণমূল থেকে কতজনকে গ্রেপ্তার করা সম্ভব? যারা যারা দোষ করবে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা হবে। এলাকার মানুষ ভয় রয়েছে, তারা মুখ খুলতে পারছে না। না, আমি বলছি আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছিল, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছিল, পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতাকে দল এবং সরকার দু ধরনের ব্যবস্থা থেকে অপসারিত করা হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিককে সরকার থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ফলে এরকম উদাহরণ তৃণমূল কংগ্রেসে প্রচুর রয়েছে। আমি অন্য কোনো দলের উদাহরণ নিশ্চিতভাবে টানবো না, এটা একান্তই আমাদের দলের ব্যাপার। সেই জায়গা থেকে দাঁড়িয়ে শাহজাহানের ভাই বা তার দলবলকেও পরবর্তীকালে শিবু হাজরা বা উত্তম সর্দার যারা যারা আছে তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছিল। তাদের শাহজাহানের ভাইয়ের বিরুদ্ধেও ব্যবস্থা যাবতীয় যা গ্রহণ করা হয়েছিল। আমরা বিশ্বাস করি প্রশাসনিকভাবে যা ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনি বিরোধীদের কথা বলছেন, বিরোধীরা বারবার বলেছে পুলিশ তৃণমূলের দাস, পতাকাটা হাতে তুলে নিলেই হয়। মুখ্যমন্ত্রী কিন্তু কদিন আগে এটাই বলেছে, এই যে জমি দখল বলুন বা অন্যান্য কাজ বলুন, পুলিশ এর সাথে যুক্ত আছে। একদমই তাই। প্রশাসনের তাহলে বিরোধীরা যেটা বলছেন সেটাই সত্যি। হ্যাঁ, আমি তো শুরুতেই বললাম যে প্রশাসনের একাংশ এবং দলের একাংশের মদতে এই অনভিপ্রেত ঘটনাগুলো হয়েছে, যেটা হওয়া উচিত ছিল না। এবং মুখ্যমন্ত্রী সঠিক জায়গাটা অ্যাড্রেস করেছেন, মৌচাকের সঠিক জায়গায় ঢিল মেরেছেন। এবং মুখ্যমন্ত্রী যখন নিজে হবে না, পুলিশ মন্ত্রীটাকে আমি তো বলছি সেটা মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভূমি রাজস্ব মন্ত্রী, তিনি যখন নিজে পুরো ঘটনাটাকে অ্যাড্রেস করছেন, এর বেশি তো আমরা অন্য কেউ বলতে পারি না। তিনি একাধারে যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী, একই সাথে তিনি আমার দলের নেত্রী। তিনি নিজে পুরো ঘটনাটাকে অ্যাড্রেস করেছেন। ফলে এরপর আমাদের আর কিছু বলার থাকে না। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। যুক্ত থাকে তাহলে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টেপ নেবে না, নিশ্চিতভাবে অ্যাকশন নেওয়া হয়েছে। কে বলছে অ্যাকশন নেওয়া হয়নি? যে ধরুন চোপড়া থানার আইসিকে শোকজ করা হয়েছে, বা
শুধু এখানে কেন, বিভিন্ন জায়গায় আপনার বিনীত গোয়েল আমাদের রাজ্য পুলিশের কলকাতা পুলিশের কমিশনার থেকে শুরু করে এডিজি ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে যারা যারা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক আছেন তাদেরকে সামনে রেখে কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে মুখ্য সচিব রয়েছেন, স্বরাষ্ট্র সচিব রয়েছেন, এবং যেখানে যেখানে যা ব্যবস্থা গ্রহণ করার সার্ভে করে যাতে অত্যন্ত দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়, যার ফলে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর না দেখতে হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নের সভাঘরে বসে তৃণমূল নেত্রী হিসেবে নয়, অবশ্যই মুখ্যমন্ত্রী হিসেবে তিনি সাংবিধানিক প্রধানকে নিয়ে এখনো মন্তব্য করছেন। এটা কি কোথাও একটা জেনে শুনে রাজ্যপালকে কোর্টের দ্বারস্থ হওয়ার জন্য মুখ্যমন্ত্রী জেনে শুনে মন্তব্য করেছিলেন তার বিরুদ্ধে, যার জন্য মানহানি মামলা দায়ের করলেন রাজ্যপাল? রাজ্যপাল মানহানির মামলা দায়ের করতেই পারেন, করেছেন। হ্যাঁ করেছেন, করতেই, সেটাই বলছি, তার সম্পূর্ণ অধিকার আছে মানহানির মামলা দায়ের করার। এখন তৃণমূল কংগ্রেসও রাজ্যপালের বিরুদ্ধে মানহানির মামলা, আমরাও দলগত বা সরকারগতভাবে মানহানির মামলা দায়ের করা যেত, কিন্তু আমরা মনে করেছি যে যার মান সম্মান নেই তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার কোনো মানে হয় না, সে কারণে আমরা করিনি। তিনি যদি গিয়েই থাকেন নির্মলা সীতারমণের কাছে, তাহলে তিনি বাংলার বকেয়া অর্থ যাতে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনা যায়, বাংলার 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা, কেলেঘাই কপালেশ্বরী প্রকল্প, এখন প্রচুর আছে, প্রায় 1 লক্ষ কোটি টাকা পশ্চিমবঙ্গের বকেয়া আছে কেন্দ্রীয় সরকারের কাছে। জিএসটি বাবদ একটা বিশাল অঙ্কের টাকা আছে, ফণি, আমফান, বুলবুলের টাকা আছে, যে রিলিফ ফান্ডগুলো, সেগুলো তিনি চাইতে যেতে পারতেন, তিনি যাননি। অত্যন্ত নির্দিষ্টভাবে পশ্চিমবাংলাকে মেলাইন করার জন্য তিনি গেছেন। আমরা মনে করছি যে পশ্চিমবঙ্গের মানুষ সম্পূর্ণ বিষয়টার দিকে নজর রাখছেন। বিগত সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের ফলাফলে অনেকটা স্পষ্ট, আগামী বিধানসভা নির্বাচনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতবার এসেছেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অর্থাৎ আমাদের বিরোধী দলনেতা প্রত্যেকে একই কথা বলেছেন, আমফানের টাকা, ইয়াসের টাকা, ট্রিপলের টাকা সবটাই এসছে বাংলায়, কিন্তু ট্রিপল চুরি করেছে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। একদম তৃণমূল কংগ্রেসের নেতা ট্রিপল চুরি করেছে, আমরা স্বীকার করছি। ট্রিপল চুরি আমফানের সময় যে তৃণমূল কংগ্রেসের নেতা করেছে তার নাম শুভেন্দু অধিকারী। কারণ আপনারা আর্কাইভ খুঁজে নিন, আমফানের পর এই ট্রিপল চুরি নিয়ে সর্বাধিক অভিযোগ এসেছিল পূর্ব মেদিনীপুর জেলা থেকে। পূর্ব মেদিনীপুর জেলার তখন একচ্ছত্র অধিপতির পরিবারটির নাম হচ্ছে অধিকারী প্রাইভেট লিমিটেড কোম্পানি। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন স্টেপ নেওয়া হলো না? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্টেপ নেওয়ার আগেই তো তিনি বিজেপিতে যোগদান করেছেন। আমফান হয়েছে 2020-তে। হ্যাঁ, তো 2020-তেই তো তিনি বিজেপিতে যোগদান করেছেন। 2020-তেই শুভেন্দু অধিকারী, আমি বলছি তো, আপনারা জানতেন তো ট্রিপল চুরি করেছে ও দোষী। হ্যাঁ আমি তো বলছি, আমি তো সেই তারপরেও তাকে দলে রাখার জন্য দফায় দফায় মিটিং করা হলো কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে রিকোয়েস্ট করেছিলেন, সৌগত রায় 3-3বার মিটিং করেছে, কি কোন স্বার্থে? না, নিশ্চিতভাবে তিনি মিটিং করতেই পারেন। শুভেন্দু অধিকারী দলের গুরুত্বপূর্ণ পদে তখন ছিলেন, দল মনে করেছে যে দলের চোর হলেও তার গুরুত্বপূর্ণ পদটা বেশি ইম্পর্টেন্ট। আমি এক সেকেন্ড বলি, যে দল মনে করেছে যে এই সময় দলের একজনও কর্মী, যে কোনো রাজনৈতিক দল থেকে একজনও কর্মী বেরিয়ে যাওয়া মানে সেই দলের ক্ষতি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বৈঠক হয়েছে। আর বাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করেছেন আমরা কেউ জানি না। শুভেন্দু অধিকারীর তার মুখের কথা সেটা কখনোই বিশ্বাসযোগ্য হতে পারে না। সৌগত রায় বলেছেন, বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সাথে কথা বলেছেন, কিন্তু সেটাকে অতিরঞ্জিত যে আখ্যায়িত করা হয় সেটাই যাচ্ছে, কারণ আমরা কেউই জানি না। সৌগত রায়ের কথা বিশ্বাস করছেন, শুভেন্দু অধিকারীর কথা বিশ্বাস করছেন না। এবার আমি যেটা বলছিলাম সেটা শেষ করে দিই, যে ট্রিপল চুরির ঘটনায় অধিকারী পরিবারের ঘনিষ্ঠ যারা যারা ট্রিপল চুরির ঘটনার সাথে যুক্ত, দলগতভাবে তাদের প্রত্যেককে একযোগে একদিনে বহিষ্কার করা হয় দল থেকে। এবং একই সাথে আমি এই তথ্যটিও দিয়ে রাখি, আপনারা আর্কাইভ ঘাঁটলে দেখতে পাবেন, যে তৎকালীন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং চেয়ারম্যান শিশির অধিকারীকে যখন দলগতভাবে রাজ্য সভাপতি সুব্রত বক্সী নির্দেশ দেন বা অনুরোধ করেন যে আপনি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, যেহেতু আপনি জেলার দায়িত্বে আছেন, তখন শিশির অধিকারীর বক্তব্য ছিল সঠিক সময়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। দল মনে করেছে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা সম্ভব নয়, যারা দুর্নীতির সাথে যুক্ত তাদের বিরুদ্ধে ইমিডিয়েট অ্যাকশন গ্রহণ করা উচিত। অ্যাকশন গ্রহণ করা হয়েছে এবং তার সাথে সাথে শিশির অধিকারীকে জেলার সভাপতি পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল এবং সৌমেন মহাপাত্রকে করা হয়েছিল। এটা পুরনো ইতিহাস, কিন্তু যখন উঠলো একেবারে ট্রিপলের টাকা চুরির টাকা আমি বাদ দিলাম, বিজেপি বা কেন্দ্র সরকার বলছে 100 দিনের যে কাজ তার হিসেব দিলে টাকা পাবে। আপনাদের হিসাব দিতে অসুবিধা কোথায়? এখানে একটা বিতর্ক রয়েছে, তার কারণ হচ্ছে আমি বলি, পুরো তথ্যটা বলা দরকার। সেটা হচ্ছে যে
গত ফেব্রুয়ারি মাসে 1 ফেব্রুয়ারি থেকে মুখ্যমন্ত্রী বি.আর. আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্ণা কর্মসূচি গ্রহণ করেছিলেন এই 100 দিনের কাজের বকেয়া টাকার বঞ্চনার প্রতিবাদে। তো 2 ফেব্রুয়ারি তিনি ঘোষণা করেন যে 21 ফেব্রুয়ারির মধ্যে রাজ্য সরকারের দেবার কথা নয়, রাজ্য সরকারের দায়িত্ব নয়, টাকা না দিলে আমরা টাকা দিয়ে তাও দেব। রাজ্য সরকার 21 ফেব্রুয়ারির মধ্যে বাংলার সমস্ত 100 দিনের বকেয়া যাদের আছে তাদের টাকা রাজ্য সরকার তাদের হাতে তুলে দেবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। বহুবার বলা হয়েছে হিসাবটা হিসাবের দেননি কেন? জন্য বহুবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সাথে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের যিনি তৎকালীন মন্ত্রী ছিলেন গিরিরাজ সিং, তার সাথে বা পরবর্তীকালে যিনি রাষ্ট্রমন্ত্রী ছিলেন তার সাথে আমাদের দলের প্রতিনিধি দল বহুবার দেখা করতে চেয়েছে, মুখ্যমন্ত্রী স্বয়ং ছুটে গেছেন আমাদের দলের মানে আপনারা সর্বভারতীয় বলতে চাইছেন হিসাব নিয়ে আমরা বারবার গেছি, ওনারা দেখা করেননি, দেখা তাই তো? করেননি, গ্রহণ করেননি আপনাদের এবং কাছে হিসাবটা পরবর্তীকালে রয়েছে 100 দিনের কাজের হিসাব, 100% কোনো চুরি হয়নি। কোনো যদি কোথাও হয়ে থাকে আমাদের তো অত্যন্ত স্পষ্ট বক্তব্য, 133টার ওপর কেন্দ্রীয় দল সার্ভে করতে এসছে পশ্চিমবঙ্গে, তদন্ত করতে এসছে, যদি চুরি হয়ে থাকে তারা ব্যবস্থা কেন গ্রহণ করলেন না? আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসেছি, তবে এবার এক বাক্যে এক সেন্টেন্সের মধ্যে আমরা বলতে পারি, কয়েকটি প্রশ্ন রাখবো, 5টা প্রশ্ন তোমার কাছে রাখবো, একবারে এক বাক্যে তোমাকে উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, রাজ্যে সিবিআই এর ভূমিকা? দুর্ভাগ্যজনক, এমনটা হওয়া উচিত ছিল না। যারা প্রকৃত দোষী তারা শাস্তি পাক, একতরফা হতে পারে না। আরাবুল এখনো দলের সম্পদ? একদমই না, আরাবুল ইসলাম দলের সম্পদ বা নোংরা কোনোটিই নয়। আর আরাবুল ইসলামকে নিয়ে তৃণমূল কংগ্রেস আর ভেবে সময় নষ্ট করতে চায় না। বাংলায় বিরোধী দল করা কি অপরাধ? না, একদমই না। বিরোধী দল তো হচ্ছে, খুব ভালোভাবেই বিরোধী দল চলছে। মুরলীধর লেনের পার্টি অফিস থেকে, ওদিকে শর্টলেকের পার্টি অফিস থেকে, আলিমুদ্দিন স্ট্রিট থেকে প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুণ্ডপাত করা হচ্ছে। অত্যন্ত স্বাধীনতার সাথে তারা করছেন। যদি সিপিএম আমল হতো তাহলে অপরাধ হতো। দোষীদের আড়ালে মুখ্যমন্ত্রী? না, অ্যাবসলিউটলি নয়। পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকরা অনেক বড় প্রমাণ। এছাড়া আরাবুল ইসলাম, শেখ শাহজাহানের মতো লোকেরা তো রয়েছেই। শেষ প্রশ্ন অতনুদার কাছে। বর্তমানে লোকসভা চালানো কি কঠিন? বর্তমানে লোকসভা একতরফাভাবে চালানো এনডিএ সরকারের কাছে নিশ্চিতভাবে কঠিন। তার কারণ হচ্ছে বিরোধী ইন্ডিয়া জোট অত্যন্ত মজবুত, এবং যে সরকার চলছে সেটা মজবুত সরকার নয়, মজবুর সরকার। একেবারেই অনেক ধন্যবাদ। অর্পণ বন্দ্যোপাধ্যায় ছিলেন তৃণমূলের হয়ে আজকে। অর্পণদাকে অনেক ধন্যবাদ। আগামী দিনে নিশ্চয়ই আমাদের আলোচনায় পাবো আশা রাখি, এবং আপনাদেরকেও ধন্যবাদ। অতনুদা এবং মৌনশ্রী, তোমাদেরকেও ধন্যবাদ। আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে আগামী পর্বে, ক্রসকিউর আরও কোনো পর্বে। অন্য দলের রাজনৈতিক মুখপাত্ররা নিশ্চয়ই থাকবেন, তাদের সঙ্গেও আলাপ আলোচনা করব। তবে আজকের মতো ক্রসকিউ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।